ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, শুরু করুন। তো আমি অলরেডি মৌলিক অধিকারের 3টা ক্লাস নিয়েছি। একটা হচ্ছে ভূমিকা, আর সাম্যের অধিকারের উপরে 2টো ক্লাস হয়েছে। তো সেখানে আমরা 12 থেকে 18 পর্যন্ত ধারাগুলো বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব এই স্বাধীনতার অধিকার, ভারতীয় সংবিধানে যে স্বাধীনতার অধিকারগুলো বলা হয়েছে, আর সে সমস্ত বিষয় নিয়ে যা 19 থেকে 22 নং ধারার মধ্যে বর্ণনা করা হয়েছে, সেগুলো আমরা একে একে প্রথমেই আমরা একটু ভূমিকা আলোচনা করি যে বর্তমান আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিশ্বের বেশিরভাগ দেশেই এখন এই আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো স্বাধীনতা বলতে কি বুঝি? এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা বড় আদর্শ হলো, অন্যতম আদর্শ হলো এই স্বাধীনতা। তো স্বাধীনতা বলতে কি বুঝি? এক কথায় স্বাধীনভাবে যা কিছু করা, বা মানুষ বা একজন ব্যক্তি তার ইচ্ছা খুশি যা কিছু করাকে স্বাধীনতা বলা হয়। কিন্তু এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু সভ্য সমাজে কাম্য নয়। কারণ একজন ব্যক্তিকে যদি অবাধ স্বাধীনতা দেওয়া হয়, তাহলে কিন্তু তার স্বাধীনতা অন্যের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারে। তাই এ ধরনের স্বাধীনতাকে বলা হচ্ছে স্বেচ্ছাচারিতা। সেজন্য স্বাধীনতার নির্দিষ্ট সংজ্ঞা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য আছে। মানে স্বাধীনতা বিষয়টা এমন একটু বিতর্কিত যে অনেকেই নিজের মতো করে স্বাধীনতার আলোচনা করেছে। কেউ নেগেটিভ অর্থে ব্যবহার করেছেন, কেউ পজিটিভ। যখন আমরা বিস্তারিত স্বাধীনতা নিয়ে আলোচনা করব, ফ্রিডম নিয়ে, ফ্রিডম কনসেপ্ট যখন নেটের ক্লাস নিব, তখন বিস্তারিত আলোচনা করব। সেখানে স্বাধীনতা বলতে কি বুঝি, তার প্রকৃতি, বৈশিষ্ট্য, এই সমস্ত নিয়ে আলোচনা করব। এখন একটু ভূমিকা আকারে আলোচনা করে তারপরে আমরা আমাদের সংবিধানে, ভারতের সংবিধানে স্বাধীনতা নিয়ে কি বলেছে সে সম্পর্কে আলোচনা করব। তো এই স্বাধীনতার সংজ্ঞা নিয়ে এই দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করে ফরাসি দার্শনিক মন্তেস্কু তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে স্বাধীনতার মতো কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি, মানব মনে এত বিচিত্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেনি। মানে স্বাধীনতা মানব জীবনে বা মানব সমাজে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা তাৎপর্য, তার সাথে বিচিত্র ধরনের তাৎপর্য, সেটা মন্তেস্কু এখানে তুলে ধরেছেন। তো যাই হোক, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন তুলে ধরবো। সুরজিৎ, হ্যাঁ দাদা। আরো শুনতে পাচ্ছ তো? কোনো ডিস্টারবেন্স হচ্ছে? না 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 না, স্যার, শুনতে পাচ্ছি, ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা, অসুবিধা না, ঠিক শুনতে আছে। পাচ্ছি। তো এখানে কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা আমি এখানে তুলে ধরেছি। প্রথমেই অধ্যাপক স্বাধীনতা বলতে এমন এক বিশেষ পরিবেশের সযত্ন সংরক্ষণ, যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকাশ করার সুযোগ পায়। এখানে দুটো শর্ত বলেছে। একটা হচ্ছে সযত্ন পরিবেশের সংরক্ষণ, মানে বিশেষ পরিবেশের সংরক্ষণ, যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তার, তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ করার সুযোগ পায়। এটা অধ্যাপক ল্যাসকি বলেছেন। তিনি আরো কি বলেছেন? যে স্বাধীনতার প্রকৃতির মধ্যে নিয়ন্ত্রণ আছে। বা স্বৈরাচারের কথা বলছিলাম, স্বৈরাচারী স্বাধীনতার কথা বলছিলাম, বা স্বাধীনতা স্বৈরাচারিতার নামান্তর বলছিলাম। তো তিনি বলছেন যে নামান্তর নয়, কারণ স্বাধীনতার মধ্যেই একটা নিয়ন্ত্রণ আছে। আর এই নিয়ন্ত্রণ যদি না থাকে, এই নিয়ন্ত্রণবিহীন স্বাধীনতাকে কখনোই প্রকৃত স্বাধীনতা। অধ্যাপক বার্কার তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে রাষ্ট্রের স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না। তাহলে তাহলে কি এক সব সময়ের জন্য শর্ত সাপেক্ষ স্বাধীনতা, আমরা যে স্বাধীনতা ভোগ করি, তো রাষ্ট্র, মার্ক্সবাদীদের মতে কি বলছেন?
মানেন যে স্বাধীনতা হলো মানুষের সামর্থ্য ও যোগ্যতার সর্বাঙ্গীন বিকাশ। মানুষ তার যা যা সামর্থ্য আছে, নিজের সামর্থ্য, সেই সামর্থ্যকে প্রকাশ করা, বা তার যোগ্যতা অনুসারে সে কাজ পাবে, বা তার যোগ্যতা সমাজের উন্নয়নের কাজে, ব্যক্তিগত উন্নয়নের কাজে, পরিবারের উন্নয়নের কাজে মার্ক্সবাদীরা আর স্বাধীনতা বলেছেন। অধিকার করা হলো সংবিধান প্রণয়ন। কেন এই ভারতের স্বাধীনতার অধিকারকে ভারতে যুক্ত করেছে? কারণ এই স্বাধীনতার অধিকার ছাড়া আর একজন নাগরিক যখন রাষ্ট্রে বসবাস করবে, রাষ্ট্র যদি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের সুযোগ করে না দেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির সর্বাঙ্গীন উন্নতি হবে না। সেজন্য এই ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্যই এই স্বাধীনতাকে আর আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে। ভারতের বা দেশের যে কোনো এক পদ বা মূল একক হচ্ছে সুনাগরিক। আর সুনাগরিক ছাড়া যে বর্তমান আধুনিক গণতন্ত্রের কথা বলছি, সেই আধুনিক গণতন্ত্র সফল হতে পারে না। এখানে বলা হচ্ছে সুনাগরিক হচ্ছে তো বর্তমানে যে প্রত্যেক গণতন্ত্র এই স্বাধীনতার অধিকারকে একটা মৌলিক অধিকার এত গুরুত্বপূর্ণ, বেশিরভাগ দেশেই এই স্বাধীনতার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর এই স্বাধীনতার অধিকারই অন্যান্য সব যে অধিকার আছে, একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের বা তাকে নিজেকে প্রকাশ করার যে অন্যান্য সমস্ত অধিকার আছে, সেই অধিকারকে এই স্বাধীনতা অধিকারী সহযোগিতা করে। আর এই কারণেই এত সমস্ত কিছু গুরুত্ব অনুভব করে ভারতের সংবিধানের প্রণেতারা এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আর ভারতের সংবিধানের 19 থেকে ধারাটা মনে রাখবে, 19 থেকে 22 নং ধারায় আর ব্যক্তির স্বাধীনতা স্বীকার করেছেন এবং সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তো সংবিধানে দেখতে পাই যেহেতু স্বাধীনতার অধিকার হবে। যাই হোক, তো আমাদের সংবিধানে কোথায় কোথায় এই স্বাধীনতার অধিকার তুলে ধরা হয়েছে। আমি যখন মৌলিক অধিকারগুলো আলোচনা করছিলাম, সেখানেও এরকম পাশে 7টা মৌলিক অধিকার এবং তার যে ধারাগুলো পাশে দিয়েছিলাম, এখানেও স্বাধীনতার অধিকারের যে মূল সংবিধানে স্বাধীনতার 7টা অধিকারের কথাও বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা অধিকার, সম্পত্তি স্বাধীনতা যেটা অধিকার, সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি একে একে বলছি। বাক্য ও মত প্রকাশের অধিকার, এটা কত নং ধারায়? 19(1) ক নং ধারায়। অর্থাৎ সবগুলোই 19(1) আছে, আর সেটাকে আরো সাব ধারা করে সেটা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এরকম মোট 7টা ধারা, উপধারা যুক্ত করে এই স্বাধীনতা অধিকারগুলো ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। তো প্রথমেই বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, দ্বিতীয় হচ্ছে শান্তি ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, বিভিন্ন সভা বা সমিতি গঠনের অধিকার, এগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করছি। ভারতের স্বাধীনভাবে চলাফেরার অধিকার, ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে বসবাস করার অধিকার, তারপর বলা সম্পত্তি অর্জন, দখল ও হস্তান্তরের অধিকার। এটা যদিও পরবর্তীতে ভারতের মূল সংবিধান থেকে আলাদা করা হয়েছে। এই নিচে আমি দিয়েছি দেখো, 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে সম্পত্তির অধিকার, অর্থাৎ 19(1) চ এই ধারাটাকে আর তুলে ধরা হয়েছে। তারপর বলা হচ্ছে অবলম্বন করার অথবা যে কোনো উপজীবিকা, ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার, সেটা 19(1) ছ নং ধারাতে আলোচনা করা হয়েছে। ফারুক, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি।
তো এবার আমি একে একে এই ধারাগুলো স্বাধীনতার যে অধিকার যে সব ধারায় আলোচনা করেছে, হ্যাঁ। আচ্ছা, হাবিল জয়েন করেছো? হাবিল? জয়েন করিনি স্যার এখনো। ও মেসেজ করছে যে স্যার ক্লাস শুরু হয়েছে। হুম। তো একে একে আমি আলোচনা করি। প্রথম যে ধারা 19(1) ক ধারা, সেখানে কি বলেছে? সেখানে বলেছে যে বাক্য ও মত প্রকাশ করার স্বাধীনতা ভারতীয় নাগরিকদের আছে। আর এই ধারা অনুসারে কি হবে? ভারতের সকল নাগরিক স্বাধীনভাবে যে চিন্তা ভাবনা মত প্রকাশ করার অধিকার ভোগ করবে। কিভাবে ভোগ করবে? কোথায় ভোগ করবে? বিভিন্ন গণমাধ্যম, এখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সোশ্যাল মিডিয়া, নিজের মত সেখানে প্রকাশ করতে হবে। তাছাড়াও সভা সমিতি, মিটিং মিছিলের মাধ্যমে তার যে ভাতা, সেই বাক স্বাধীনতা এই ধারাতে দেওয়া হয়েছে। কিন্তু এই মার্কিন সংবিধানে পৃথকভাবে আলাদা করে মুদ্রণ যন্ত্র বা সংবাদপত্র একটা ধারা তৈরি করা, কিন্তু ভারতে এই স্বাধীনতা আলাদা হয়নি। এই মতামত প্রকাশের মধ্যেই ওই মুদ্রণ যন্ত্র বা আছে। তো আম্বেদকর তিনি কি বলছেন? আম্বেদকরের মতে, আম্বেদকর বলছেন সংবাদপত্রের ম্যানেজার বা সম্পাদক ভারতের নাগরিক, আর ভারতের নাগরিক হিসাবে তিনি সংবাদপত্রের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারেন। আম্বেদকর যুক্তি দেখিয়েছেন যে আমেরিকাতে আলাদা করে করা হলেও ভারতে কিন্তু আলাদা করে করা হয়নি, কারণ এই যে মত বা বাক্য বা বাক স্বাধীনতা এর মধ্যেই আর সংবাদপত্রের স্বাধীনতা বা মুদ্রণ যন্ত্রের স্বাধীনতা, সেই স্বাধীনতা। তো কিছু বিষয় এখানে মানে উল্লেখিত করেছে বা তুলে ধরেছে। কি কি বিষয়? যে নিজের ও অপরের মতামত প্রচার করার যে অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা আমেরিকাতে আলাদা করেছে কিন্তু ভারতে এর মধ্যে ঢুকিয়েছে। বাণিজ্যিক বিজ্ঞাপনের স্বাধীনতা, টেলিফোনের কথাবার্তায় আড়ি পাতার বিরুদ্ধে অধিকার। এটা আছে না যে কেউ টেলিফোনে কথা বলছে, সেটা রেকর্ড করে নিচ্ছে, সেটা কিন্তু সাংবিধানিক ভাবে বৈধ নয়। যদিও ভারতের গোয়েন্দা বিভাগ অনেক সময় ভারতের জাতীয় স্বার্থে বা রক্ষার স্বার্থে করে থাকে, কিন্তু সেটা সংবিধান বিরোধী। দূরদর্শনের সম্প্রচারণের অধিকার, দূরদর্শন বা টিভি এই সমস্ত বা রেডিওতে আমরা যে কোনো বিষয় সম্প্রচারণ করতে পারি। কোন রাজনৈতিক দল বা সংগঠনের ডাকা বন্ধের বিরুদ্ধে অধিকার, এটা কোন একটা রাজনৈতিক দল সে বন্ধ ডাকলো, তার বিরুদ্ধে নাগরিক গর্জে উঠতে পারে, সে অধিকার সংবিধানে দেওয়া হয়েছে। কারণ সে বন্ধ দেশের পক্ষে বা সমাজের পক্ষে বিপক্ষে সেটা বলার অধিকার বিরোধী দলের বিশেষ করে তাদের আছে। সরকারি কার্যকলাপ সম্পর্কে অবহিত হওয়ার, যেটা বর্তমানে বিশেষ করে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তার মাধ্যমে এটা একদম দৃঢ়ভাবে বাস্তবায়িত হয়েছে। নিঃশব্দতার অধিকার, জোর করে কেউ কথা বলাতে পারবে না, সেই অধিকারও এখানে দেওয়া আছে। মানে ভারতের সংবিধানে এমন কিছু বলা হয়েছে, যদি সমস্ত কিছু বাস্তবে রূপায়িত হয় তাহলে অনেক কিছু হতে পারে। এছাড়াও এই যে সংবাদপত্র, এখানে যে সেন্সরশিপ আরোপের বিরুদ্ধে যে সংবাদপত্রের মানে স্থায়ী মানে অনেক সময় রেস্ট্রিকশন করে দেয় না, তো সেই রেস্ট্রিকশন করতে পারবে না এই ধারা অনুসারে, যেটা ইংরেজরা করেছিল। আমরা সবাই জানি যে রাজা রামমোহন রায়ের সময় বা তার পরেও যে সংবাদপত্রের স্বাধীনতা, সেখানে তারা বাধ্যবাধকতা ঘোষণা করেছিল। এছাড়াও সমাবেশ, মিটিং, মিছিল, পিকেটিং
এই সমস্ত অধিকার ও মতামত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ছে। তবে এর কিছু বিধিনিষেধ আছে আমাদের সংবিধানে সব ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে, কারণ সেটা প্রয়োজন। তো সেটা কোথায় আছে? 19-2 নং ধারাতে, ভারতীয় সংবিধানের যে 19-2 নং ধারা, সেখানে বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে যুক্তিসঙ্গত বাধা নিষেধ রাষ্ট্র আরোপ করতে পারে। যখন ভারতের সার্বভৌমত্ব বা সংহতি রক্ষার ক্ষেত্রে, রাষ্ট্রীয় নিরাপত্তা বললাম, বিদেশি রাষ্ট্রের সঙ্গে মিত্রতার সংরক্ষণের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, শালীনতা ও সদাচার রক্ষা, আদালত অবমাননার প্রতিরোধের জন্য, মানহানি প্রতিরোধের জন্য, অপরাধমূলক কাজে প্ররোচনা বন্ধ করার জন্য, অর্থাৎ বাক স্বাধীনতার নামে আমি যা ইচ্ছে তাই করব, এইটা কিন্তু ভারতের সংবিধানে মঞ্জুর করা হয়নি। অর্থাৎ কেউ অপরাধ করছে, আমি প্ররোচনা দিচ্ছি বা অকথ্য গালিগালাজ করছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অকথ্য গালিগালাজ করছি, এই সমস্ত কিন্তু এখানে চলবে না। আর বাকি তো দেশের সিকিউরিটি, রাষ্ট্রের সিকিউরিটির ব্যাপার তো আছেই। তো এই সমস্ত বিধিনিষেধ আমাদের এই দ্বিতীয় যে অধিকার, স্বাধীনতার অধিকার, সেটা হচ্ছে অর্থাৎ যে কোনো স্থানে শান্তিপূর্ণভাবে, দুটো শর্ত এখানে আছে, এটা ভারতের নাগরিকদের দেওয়া হয়েছে। কত নম্বর ধারায়? গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আলাপ আলোচনা সমবেত হতে পারে বা শোভাযাত্রায় সামিল হতে পারবে, সেই অধিকার দেওয়া হয়েছে। এই অধিকারগুলির মধ্যে কি কি হতে পারে? জনসভা সংগঠিত বা সমাবেশ করা, মিটিং করা, সেই অধিকার তারা ভোগ করে। তো এই দুটো বিধি আছে। সমাবেশ হতে প্রথমেই বলে দিয়েছিল যে সেটা সমাবেত হয়। তো বিভিন্ন সময় সংবিধান সংশোধনের মাধ্যমে এই অধিকারের উপরে রাষ্ট্র নিষেধাজ্ঞা যায়। সংবিধান সংশোধনের মাধ্যমে এই জনশৃঙ্খলার প্রয়োজনে জারি করতে পারে, বা ধারাবাহিকতা সংহতি রক্ষার জন্য নাগরিকদের এই অধিকারের উপরে যদি সমাবেশ সেটা জনশৃঙ্খলা বা দেশের সার্বভৌমত্ব বা সংহতির পক্ষে ক্ষতিকারক, তখন তার উপরে রাষ্ট্র যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। এছাড়াও ভারতীয় দণ্ডবিধি আইপিসি ইন্ডিয়ান প্যানেল কোডের 141 নং 5 জন বা তার বেশি ব্যক্তি সমাবেশ অবৈধ বলে ঘোষণা করতে পারে বিশেষ সময়। এছাড়াও আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে বিভিন্ন জায়গায় কোনো দাঙ্গা লাগলে বা কোনো ঝামেলা হলে, কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলে 144 নং ধারা জারি করা হয়েছে। এটা আমরা মাঝে মধ্যে শুনি। তো সেটা কোথায়? আমাদের যে ক্রিমিনাল প্রসিডিওর কোড আছে, সিপিসি, 1973 সালে সেটা ভারতবর্ষে চালু হয়। আর সেই সিপিসি ধারা অনুসারে, দণ্ডবিধি অনুসারে, 144 নং ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম, তিনি মানব জীবন নিরাপত্তা রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বা কোথাও দাঙ্গা রুখতে এই ধরনের আটকাতে পারেন। তো এই ধারাগুলো একটু মনে রাখবে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষাতে আসে অনেক সময়, যে 5 জনের বেশি কত নং ধারা বা কোন ধারায়, এটা কিন্তু সংবিধান ধারা নয়, এগুলো হচ্ছে ওই আইপিসি যে প্যানেল কোড আছে তার ধারা এবং সিপিসি তার ধারা, এগুলো সংবিধানের ধারা না কিন্তু। হ্যাঁ, আছে, বলছি বুঝতে পারছো আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, বাহ। পরবর্তী যেটা স্বাধীনতা অধিকার দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমিতি বা সংঘ গঠনের অধিকার। এটা 19(1) গ নং ধারায় বলা হয়েছে। অর্থাৎ ভারতের জনগণ তারা নিজেদের প্রয়োজনে সামাজিক ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে, বিজ্ঞান ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন সংঘ বা সমিতি গঠন করতে পারে। আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ক্লাব, সেটা রেজিস্টার্ড, মানে সরকার স্বীকৃত ক্লাব,
বা কিছু খেলাধুলা সংক্রান্ত স্পোর্টস সমিতি বা বিজ্ঞান সমিতি, সাংস্কৃতিক বা সাহিত্য সমিতি, বিভিন্ন সামাজিক সংগঠন, এই ধরনের সংগঠন গঠনের অধিকার ভারতের নাগরিকদের আছে। এছাড়াও আমরা যে রাজনৈতিক দল দেখতে পাই, সেটা এক ধরনের সংগঠন বা শ্রমিক সংগঠন বা বিভিন্ন স্থানীয় সংগঠন, সেগুলো কিন্তু গঠনের যে অধিকার সেটা ভারতের সংবিধানে দেওয়া হয়েছে এই ধারা অনুসারে। তো এই মতামত প্রকাশের অধিকার এবং সংঘ বা সমিতি গঠনের অধিকার এ পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। মানে একটু আগে আমরা যখন করলাম একদম শুরুতেই যে মত প্রকাশ, তো মত প্রকাশ আমরা কিভাবে করব? ব্যক্তিগতভাবে করতে পারি বা সাংগঠনিক ভাবে করতে পারি। তো ওখানে ব্যক্তিগতভাবে বা সাংগঠনিক ভাবে দুটোই অধিকার দেওয়া হয়েছিল। এখানেও সাংগঠনিক ভাবে কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা গোষ্ঠী, কোনো ব্যক্তি সমষ্টি তাদের সাংগঠনিক ভাবে তাদের যে মতামত, সেই মতামত প্রকাশের অধিকার তারা ভোগ করে। সেই জন্য বলা হচ্ছে যে এই মতামত প্রকাশ এবং সমিতি সংঘ গঠনের অধিকার পরস্পরের সম্পর্কযুক্ত এবং একে অপরের পরিপূরক। আর এই কারণে অধ্যাপক পাইলি, একজন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, তিনি বলছেন ফ্রিডম অফ অ্যাসেম্বলি অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ গো হ্যান্ড ইন হ্যান্ড। কোটেশনটা মনে রাখবে, তুলে দিয়ে বলতেই পারে কে বলেছেন। তো বলছেন যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, সমবেত হওয়ার যে স্বাধীনতা, এবং ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা, একে অপরে মানে মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, এরকম একটা হ্যান্ড ইন হ্যান্ড। এই দুটি অধিকার ছাড়া এই মতামত প্রকাশ এবং সমবেত হওয়ার যে অধিকার, সেই অধিকার ছাড়া যে রাজনৈতিক দল গঠন সহ অন্যান্য সমস্ত গণতান্ত্রিক কাজ, সেটা কিন্তু চালানো অসম্ভব। যদি আমি মতামত প্রকাশ করতে না পারি বা আমি আমার মতকে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু কখনোই কোনো দেশে গণতান্ত্রিক সুস্থ সমাজ গড়ে। তো এর উপরেও নিষেধাজ্ঞা 1904 নং বলা আছে। কি বলছে যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গঠিত কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নকারী সংস্থা বা সমিতিগুলির উপর রাষ্ট্র যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। যদি মনে হচ্ছে যে কোনো একটা সংস্থা বা কোনো একটা ক্লাব বা কোনো একটা গোষ্ঠী তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আমাদের যেরকম মালদার ক্ষেত্রে আমি বলি যে কেপিপি, তোমরা নাম শুনেছো, সেটা একটা সংগঠন। একসময় স্বীকৃত না দেওয়ার কারণে তাকে ব্যান্ড করা হয়েছিল। কারণ কি? সেই কেপিপি অনেক সময় সমাজে শৃঙ্খলা হনন করেছে। এছাড়াও আরো অন্যান্য সংগঠন আছে, আমরা জানি যে কি সিমি না কি বলছে একটা সংগঠন, সে সংগঠন বন্ধ করে দেওয়া হয়। তো এরকম যেটা রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে সংকটজনক বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য গঠিত হয়েছে, এ ধরনের সংগঠনের উপরে রাষ্ট্র যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। ভারতীয় সার্বভৌমতা সংহতি রক্ষার প্রয়োজনে রাষ্ট্র এই অধিকার সংকোচন করতে পারে। তবে রাষ্ট্র কর্তৃক বিধিনিষেধ আরোপ যুক্তিসঙ্গত কিনা, রাষ্ট্র যে বিধিনিষেধ আরোপ করছে সেটা কিন্তু আদালত কর্তৃক আর বিচারযোগ্য। আদালত যদি বিচার করে দেখে যে এই বিধিনিষেধ রাষ্ট্র অসাংবিধানিক ভাবে বা অযৌক্তিক ভাবে প্রয়োগ করছে, তাহলে কিন্তু আদালত সেটাকে বানচাল করে দিতে পারে। এবার পরবর্তী ধারা হচ্ছে ঘ নং ধারা। সেখানে বলা হয়েছে যে ভারতের সর্বত্র চলাফেরার অধিকার ভারতীয় নাগরিকদের আছে। অর্থাৎ একজন ভারতীয় নাগরিক দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় স্বাধীনভাবে কোন রকম বাধা বিঘ্ন ছাড়াই চলাফেরা করতে পারে। আর ভারতীয় সংবিধানের প্রণেতারা বলেছেন যে এর ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতার সৃষ্টি হতে পারে। কারণ যদি কোনো একটা রাজ্যের মানুষকে সেই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখে, অন্য রাজ্যে যাওয়ার অধিকার বা স্বাধীনতা না দেওয়া হয়, তাহলে কিন্তু আঞ্চলিকতা একটা বড় উৎসাহ পাবে। তো যখন এক রাজ্য থেকে আরেক রাজ্য অবাধে নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তখন এক রাজ্যের সাথে আরেক রাজ্যের সুসম্পর্ক গঠন হবে এবং জাতীয়তাবাদী মানসিকতার সৃষ্টি হবে। আর সেই কারণে এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করেন। তো এই যে অধিকার, এই অধিকারের দুটো দিক আছে। চলাফেরা বা যাতায়াতের যে অধিকার, সেটা কি দুটো দিক, একটা হচ্ছে অন্তরীণ দিক, একটা হচ্ছে বাহ্যিক দিক।
আভ্যন্তরীণ মানে দেশের মধ্যে যে কোনো অধিকার। অর্থাৎ আমি কাশ্মীরে যাব, আমি কন্যাকুমারী যাব, আমি আসাম যাব, আমি গুজরাট যাব, যেখানে খুশি একজন নাগরিক স্বাধীনভাবে যেতে পারে। আর বাহ্যিক দিক কি? বাহ্যিক দিকে চলাফেরার অধিকার, দেশের বাইরে যাওয়ার অধিকার, বা দেশের বাইরে গেছে সেখান থেকে ফিরে আসার অধিকার। বিভিন্ন নাগরিকরা যায় না, আমেরিকায় পড়াশোনা করতে যায়, বা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যায়, অক্সফোর্ডে পড়াশোনা করতে যায়। এই যে ইউক্রেনের যে যুদ্ধ আমরা দেখলাম, যে সেখানে কত ভারতীয় তারা পড়াশোনা বা কাজের জন্য ফেঁসে আছে। তো সেইখানে যাওয়ার যে অধিকার বা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার অধিকার, সেটাও কিন্তু এই সংবিধানের 19(1)(ঘ) ধারায় বলা হয়েছে। তবে 19 নং ধারায় কেবলমাত্র প্রথম দিকটি সংরক্ষিত হয়েছে। এখানে এই 19(1)(ঘ) ধারাতে আমি এখানে যে যাতায়াত বা চলাফেরার দুটো অধিকারের কথা, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা বাহ্যিক। তো আভ্যন্তরীণ বিষয়টা এই ধারাতে বলা হয়েছে, কিন্তু সংবিধানের 21 নং ধারায়, যদিও এটা আজকের আলোচ্য বিষয় পরে আছে, তো সেখানে কি বলেছে, যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকারের মাধ্যমে দ্বিতীয়টা, অর্থাৎ যে ইউক্রেনে গিয়ে ফেঁসে আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেটা রাষ্ট্রের দায়িত্ব। কেন রাষ্ট্রের দায়িত্ব? কারণ রাষ্ট্র সংবিধানে 21 নং ধারায় সংকল্প করেছে যে একজন ব্যক্তির জীবন ও তার স্বাধীনতার অধিকারকে নিশ্চিত করবে, আর সেই কারণে তাকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব ভারতের রাষ্ট্রের। শুনতে পাচ্ছ তো? না শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এরও কিছু বিধিনিষেধ আছে। কোর্টের মতে জনস্বাস্থ্য বা জনসাধারণের নৈতিক স্বার্থে এই নাগরিকদের যাতায়াতের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। মানে একজন অসুস্থ ব্যক্তি বা একজন ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তি, তাকে যেমন বাধা দিতে পারে, ঠিক একই রকম কোথাও যাওয়ার ক্ষেত্রে যদি সরকার মনে করে যে এখানে জনস্বাস্থ্য হানি হতে পারে বা বিপদের আশঙ্কা আছে, সেখানে কিন্তু যুক্তিসঙ্গত যাওয়ার বাধা নিষেধ আরোপ করতে হয়। যেরকম আমরা উদাহরণ হিসাবে এখানে অমরনাথ যাত্রার কথা বলতে পারি। অমরনাথ যাত্রা মাঝে মধ্যে রাষ্ট্র সরকার কি করে, সেখানে রদ করে দেয়, যেতে পারে না, কারণ সেখানে সিকিউরিটির ব্যাপার থাকে বা অন্য কিছু ব্যাপার থাকে। তো সেই জন্য যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। এছাড়াও আসামি, দাগি আসামি বা সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক ব্যক্তি, তাদেরকে কিন্তু সব জায়গায় যেতে দেওয়া হয় না। এটা কত নম্বর ধারায়? 19 রাষ্ট্র এই অধিকারের বিরুদ্ধে যে বাধা নিষেধ বা বিধিনিষেধ সেটা আরোপ। এরপরে যে স্বাধীনভাবে বসবাসের অধিকার। ভারতবর্ষ একটা অখণ্ড রাষ্ট্র, সেই অখণ্ড রাষ্ট্রে ভারতীয় নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো এলাকায় স্বাধীনভাবে বসবাস করতে পারবে। তাকে সেই এলাকা থেকে কোনো অজুহাত দেখে তাড়িয়ে দিতে পারবে না। আর এই অধিকারও কিন্তু জাতীয়তা শক্তিশালী করে। অর্থাৎ এই অধিকারের দ্বারা একজন নাগরিক সে অনুভব করে, সে বুঝতে পারে যে কাশ্মীরও আমার, কেরলও আমার, আসামও আমার, নাগাল্যান্ডও আমার, কারণ আমার সেখানে গিয়ে বসবাস করার অধিকার আছে। সেজন্য জাতীয়তাবাদী একটা মানসিকতার উদ্ভব হয়। এরও কিন্তু দুটো দিক আছে। একটা কি, দেশের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় বসবাস করার অধিকার, অর্থাৎ দেশের যে কোনো জায়গায় অস্থায়ীভাবে বসবাস করার অধিকার। যদি কোনো নাগরিক মনে করে যে আমি আসামে গিয়ে 6 মাসের জন্য, 10 মাসের জন্য থাকবো, আবার চলে আসবো, বা দিল্লিতে গিয়ে থাকবো, বা কলকাতায় গিয়ে থাকবো, তো এরকম থাকার অধিকার তার এই সংবিধানে দেওয়া হয়েছে। আবার কি কোথাও পাকাপাকি ভাবে থাকবে, স্থায়ী ভাবে থাকবে, সেই অধিকারও কিন্তু কিছু বিধিনিষেধ এখানেও আছে। সংবিধান কিছু বিধিনিষেধের ব্যবস্থা করেছে। কেন করেছে? কারণ কিছু অংশকে বা কোনো অঞ্চলকে রেস্ট্রিক্টেড এরিয়া বলে রাষ্ট্র চিহ্নিত করতে পারে, বা কোনো একটা উপজাতি এলাকাকে সেই এলাকার উপজাতিদের জন্যই বরাদ্দ করতে পারে। যেরকম আমরা এখানে উদাহরণ হিসাবে কাশ্মীর বলতে পারি। এক সময় 370 নং ধারা যখন ছিল,
তখন কিন্তু কাশ্মীরে গিয়ে ভারতীয় অন্যান্য রাজ্যের নাগরিকরা পাকাপাকি ভাবে যে বসবাস করে সে অধিকার কিন্তু ছিল না। সেখানে গিয়ে জায়গা কেনার অধিকার তাদের ছিল না। 370 উঠে যাওয়ার পরে এখন সে অধিকার দেওয়া হয়েছে। এখন সেটা পুরোপুরি ভাবে একটা অখণ্ডতার বা জাতীয়তাবাদের একটা পরিবেশ ভারতবর্ষের এবং কাশ্মীরেও দেখতে পাচ্ছি। তো এরকম কিছু বাধা নিষেধ রাষ্ট্র আরোপ করতে পারে কত নং ধারায়? 19 নং ধারায়। একটু ধারাগুলো খেয়াল করবে। দেখো, স্বাধীনতার যে অধিকারগুলো বলা হয়েছে সেটা 19(1) ক, খ, গ, ঘ, ঙ এরকম ভাবে দেওয়া হয়েছে। আর বিধিনিষেধ গুলো ওরকম পরপর দেওয়া আছে, 19(2), 3, 4, 5 এরকম অনুযায়ী হলে কিন্তু মনে রাখাটা সহজ হবে। পরবর্তী অধিকার যেটা সম্পত্তির অধিকার, সেটা আমরা এখানে আলোচনা করছি না যেহেতু সেটা উঠে গেছে। তারপরে যে অধিকার 19(1) 6 নং ধারা, 6 নংটা আমরা আলোচনা করবো, এখানে 6 নংটা আলোচনা করছি। সেখানে কি বলা হয়েছে? বৃত্তি ও পেশার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতের সমাজ ব্যবস্থা আমরা জানি যে এক বংশ পরম্পরাগত বিভিন্ন ধরনের পেশা বা জাতিগত একটা পেশা লক্ষ্য করা যায়। কুমোরের ছেলে কুমোর হবে, মুচির ছেলে মুচির হবে, হ্যাঁ, কৃষকের ছেলে কৃষক হবে, এই ধরনের একটা মানে পরম্পরা ভারতবর্ষে দেখা যায়। তো এক সময় বিশেষ করে মধ্যযুগের পরে ছোঁয়াছুত এই সমস্ত কারণে আমরা দেখেছি যে একজন পিছিয়ে পড়া বা নিচু জাতির ছেলেদেরকে উঁচু জাতির কাজে সহযোগিতা করা হতো না, বা তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হতো না। একদম তার জলজ্যান্ত উদাহরণ সংবিধানের জনক B.R. আম্বেদকর। তিনি মাহার জাতি থেকে বিলং করতেন বলে তাকে অনেক কিছু বাধা বিপত্তির তাকে মোকাবিলা করতে হয়েছে। তো সেজন্য এটা অনুভব করে বা ভারতের জনগণ এই জাতিগত পেশা না করে তার ইচ্ছা মতো স্বাধীনভাবে আর তার যেটা ভালো লাগবে সেই ধরনের বৃত্তি বা পেশা সে গ্রহণ করতে পারবে। একজন মুচির ছেলে সে যদি মনে করে যে আমি ডাক্তারি করবো, সে ডাক্তারি করতে পারে। একজন একজন ব্রাহ্মণের ছেলে সে জুতা সেলাই করতে চাইলে করতে পারে। তো এরকম কোন রকমের বাধা বিপত্তি ব্যক্তিগত বা পেশাগত ভাবে ভারতবর্ষে নাই, আর সেটা 19(1) 6 নং ধারাতে নিশ্চিত করেছে। বিধিনিষেধ কিছু এখানে আছে 16(6) নং ধারায়, সেটা দেখো আগেরটা 5 নং ছিল, এটা 6 নং। তো সেখানে কি কি? জনস্বার্থ বিরোধী যে কোনো ব্যবসা বাণিজ্যে সরকার হস্তক্ষেপ করতে পারে। যেসব, যেরকম ধরে নাও ড্রাগস নিয়ে কেউ ব্যবসা করছে, বা গাঁজা বা আফিম নিয়ে কেউ ব্যবসা করছে, সেটা জনস্বাস্থ্য বিরোধী। তো এই ধরনের বিরোধী যে জনস্বাস্থ্য বিরোধী যে ব্যবসা, সেখানে হস্তক্ষেপ করতে পারে। বিভিন্ন বৃত্তির ক্ষেত্রে কর্মীর যোগ্যতা নির্ধারণের ক্ষমতা রাষ্ট্রের আছে। অর্থাৎ বিভিন্ন বৃত্তি, একজন তার ডাক্তারি করার যে যোগ্যতা, সে যোগ্যতা নাই কিন্তু সে ডাক্তারি খুলে বসে আছে। আমরা দেখতেই পাই যে একজন 5 পাস বা মাধ্যমিক পাস, সে MBBS এর বোর্ড লাগিয়ে বসে আছে। তো এই ধরনের যখন করা হয় তখন কিন্তু সেখানে একটা রাষ্ট্র বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে এই যে বিধিনিষেধগুলো রাষ্ট্র আরোপ করবে, তার যৌক্তিকতা বিচার করার অধিকার কিন্তু আদালত আছে। আমরা আলোচনা করব এই 19 নং ধারার কিছু সমালোচনা। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কম বলছিলেন না, রান্না ফোন করে নিন। তো এই যে 19 নং ধারায় ভারতের যে স্বাধীনতা অধিকারগুলো আলোচনা করা হয়েছে, তার সমালোচনা আমরা স্টেপ বাই স্টেপ বিধিনিষেধের মাধ্যমে করেছি, তবুও একটু সার্বিক এখানে তুলে ধরি যে এই যে বিভিন্ন বিধিনিষেধ গুলোর কারণে জনগণের যে স্বাধীনতা, সেই অ্যাকচুয়াল স্বাধীনতা কিন্তু পায় না। বারে বারে সংবিধান সংশোধনের মাধ্যমে আদালত বা পার্লামেন্ট কি করে? আদালতের যে নির্দেশ অমান্য করে। জনস্বার্থ, জনশৃঙ্খলা, অপরাধ অনুষ্ঠান প্ররোচনা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে মৈত্রী সম্পর্ক প্রভৃতি একটা অস্বচ্ছ অস্পষ্ট। রাষ্ট্র বা সরকার যদি মনে করে যে কোনো সময় এই ধরনের বাহানা দিয়ে, কারণ এগুলো তো স্পষ্ট ব্যাখ্যা সংবিধানে নাই,
সেজন্য এইগুলোর বাহানে দিয়ে যে কোনো সময় কিন্তু এই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে পারে। তো বর্তমানে নিবর্তন যে মূলক আটক আইন, সে আইনে নাগরিকদের যে 19 নং ধারা অধিকার সেটা প্রতিকার পায় না। এই নিবর্তনমূলক আটক আইনগুলো আমি পরবর্তীতে আলোচনা করব, মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর সেখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। তো এই একটু মূল্যায়ন আমরা করি। এই যে স্বাধীনতা অধিকারের যুক্তিসম্মত বাধা নিষেধ, সেগুলো যুক্তিসঙ্গত, কারণ বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়দানের মাধ্যমে একে সমর্থন করেছে। যদিও সুপ্রিম কোর্টের কিছু বিধিনিষেধ পার্লামেন্ট অবজ্ঞা করে বা নির্দেশ পার্লামেন্ট সংবিধান সংস্কারের মাধ্যমে উড়িয়ে দেয়, তবুও সুপ্রিম কোর্ট বলছে এর যুক্তিসঙ্গতা আছে। সংবিধান বিশেষজ্ঞ দুর্গা দাস বসু তিনিও বলেছেন যে যুক্তিসঙ্গত বাধা নিষেধকে ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক স্বার্থের সমন্বয়কারী হতে হবে। এই যে বাধা নিষেধগুলো আরোপ করছে, এখানে তো ব্যক্তি স্বাধীনতার উপরে জোর দেওয়া হয়েছে এই ধারাতে, কিন্তু সেই ব্যক্তি স্বাধীনতা যদি সামাজিক স্বার্থের পরিপন্থী হয় তাহলে কিন্তু রাষ্ট্র যুক্তিসম্মত বাধা নিষেধ আরোপ করতে পারে, সেটা সমাজের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। এটা দুর্গা দাস বসু বলেছেন। তিনি আরো কি বলেছেন, এই বিধিনিষেধ আরোপের পদ্ধতি হবে যথাযথ, ইচ্ছা মতো করে দিল এরকম না, একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এই বিধিনিষেধ আরোপ করবে এবং ব্যক্তির স্বাধীনতা এবং সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রেখে আর এই সমস্ত কাজ রাষ্ট্র করবে। তো গেল 19 নং ধারার মূল বিষয়বস্তু। এবার আমরা আলোচনা করব 20 নং ধারা নিয়ে, যেখানে দোষ বা শাস্তি সংক্রান্ত ব্যবস্থা আলোচনা করা হয়েছে। অর্থাৎ ভারতে যে অপরাধমূলক কাজ হয়, নাগরিকরা অনেক সময় জানতে অজান্তে অপরাধমূলক কাজ করে, সে হত্যা করা হোক, চুরি করা হোক, ডাকাতি করা হোক, বা এই ধরনের যে অপরাধমূলক কাজ, তাদের কি হবে, তাদের কিভাবে শাস্তি দেওয়া হবে, তাদের দোষ কি, কোনটা ধরা হবে, তাদেরকে কি কি সুযোগ সুবিধা হবে, সে ব্যাপারে এই 20 নং বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানের 21 নং ধারায় কি বলা হয়েছে, যে কোনো আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে কেবল প্রচলিত আইন অনুসারে শাস্তি প্রদান করতে হবে। মনে করো 2001 সালে সে কোনো একটা আইন ভঙ্গ করেছে, সেই সময় সেই আইন ভঙ্গের বিরুদ্ধে কি শাস্তি হওয়া উচিত, সেই শাস্তিটা যদি 2022 সালে দেয়, তাহলে সেই শাস্তিটা তখনকার আইন অনুসারে দেবে। 2018 সালে বা 19 সালে নতুন করে একটা আইন তৈরি করলো, কঠোর আইন তৈরি করলো সেই আইন ভঙ্গের বিরুদ্ধে, আর সেই অনুসারে দিবে, সেটা দিতে পারবে না, সেটা সংবিধান এখানে নিশ্চিত করেছে। অর্থাৎ এই যে মানে অপরাধীর যে যাতে বেশি শাস্তি না হয়ে যায়, হ্যাঁ, বা তার যা শাস্তি হওয়া উচিত তাতে কম না হয়ে যায়, সেই জন্য এটা করেছে। দুই, যে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না। একজন অপরাধী সে একটা অপরাধ করলো, হেলমেট পরে যায়নি, বাইক নিয়ে যাচ্ছে, তো হেলমেট ধরার হেলমেট না পরার অভিযোগে তাকে ফাইন করলো। এবার দেখা গেলো তারপরে আবার একটা মোড়ে গেল, ট্রাফিক মোড়ে, সেখানে গিয়ে আবার ট্রাফিক ধরলো, সেখানে কিন্তু ট্রাফিক তার হেলমেটের জন্য আর কোনো ফাইন করতে পারবে না, কিন্তু কেন, একই অপরাধের জন্য বারে বারে শাস্তি দেওয়া হবে না। সে যদি আবার কিছুদিন পরে করে, তার যে সময় তারপরে আবার একই রকম ভুল করে, সেটাও করতে পারে, কিন্তু সেই সময়ের একই অপরাধের জন্য আর বারে বারে শাস্তি দেওয়া যাবে না। 23 ধারা কি বলেছে, অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কেউ অভিযুক্ত কারো নামে মার্ডার কেসের আসামি, সে মার্ডার করেছে বলে এই অভিযোগ কেউ দায়ের করেছে, এবার রাষ্ট্র বা সরকার বা পুলিশ জোর করে তাকে আদালতে বলাতে পারে না যে তুমি বলো যে মার্ডার করেছো, এরকম বলাতে পারে না, সেটা বলা হয়েছে। এরপর আমরা আলোচনা করব জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, যেটা 21 নং ধারা নিয়ে ধারাতে বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা রাষ্ট্র করবে। আর এই ধারার ভিত্তিতে সুপ্রিম কোর্ট ব্যক্তির গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। ব্যক্তি তার যে গোপনীয়তা, তার ব্যক্তিগত স্বাধীনতা বা তার জীবন, সে তার জীবন কিভাবে পরিচালনা করবে, সে কিভাবে থাকবে, এই সমস্ত কিছু আর বিষয় এই ধারাতে আলোচনা করা হয়েছে। সংবিধানের প্রণেতারা এটা কোথা থেকে নেওয়া আছে, ব্রিটেনের যে
মহাসনদ ম্যাগনা কার্টা এর দ্বারা প্রভাবিত হয়ে এই ধারা যুক্ত হয়েছে। এ ধারায় কি বলা হয়েছে? বলা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। যদি কোনো ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করতে হয়, তাহলে আইনের যে নির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতি। এই ধারায় পাই ওই ধারার শুরুতে আমরা দেখলাম যে সেখানে বলে দিয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি, একটা হচ্ছে আইন নির্দিষ্ট পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এই দুটো কিন্তু শব্দ আমরা পরের স্লাইডে আলোচনা করছি। কি আইন নির্দিষ্ট পদ্ধতি মানে কি? কোনটাকে আইন নির্দিষ্ট পদ্ধতি বলবো? যে আইন অনুসারে, শুনতে পাচ্ছ তোমরা? যে আইন অনুসারে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে, সেই আইনটি বৈধ আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত হয়েছে কিনা তা বিচার করার ক্ষমতা কেবল আদালতের থাকবে। আইন নির্দিষ্ট পদ্ধতিতে হচ্ছে কিনা। তো কোনটা আইন নির্দিষ্ট পদ্ধতি? যে আইনটি বৈধ আইনসভা বিধিসম্মতভাবে প্রণীত হয়েছে কিনা। যদি বৈধ আইনসভা দ্বারা বিধিসম্মতভাবে প্রণীত হয় তবে সেটা প্রযোজ্য হবে। কিন্তু কোন আইন স্বাভাবিক ন্যায়নীতি বিরোধী কিনা তা বিচার করার ক্ষমতা আবার, যখন আইনটা বিধিসম্মতভাবে বৈধভাবে প্রয়োগ হলো সেটা কিন্তু আদালত বিচার করতে পারবে না। এদিক থেকে ভারতীয় সুপ্রিম কোর্টের অপেক্ষা মার্কিন সুপ্রিম কোর্ট বেশি শক্তিশালী। মার্কিন সুপ্রিম কোর্ট হচ্ছে সুপ্রিম পাওয়ার, ভারতে সেটা কিন্তু নাই। তো তবে বর্তমানকালে বিভিন্ন রায়দানের মাধ্যমে বা জনস্বার্থ মামলার মাধ্যমে মার্কিন সুপ্রিম কোর্টের মতো একটা ভূমিকা পালনের চেষ্টা করছে। দ্বিতীয় যে অংশটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার কথা। ব্যক্তিগত স্বাধীনতা অর্থ কি? আইন অমান্যকারী প্রত্যেক নাগরিকের কোন রকম বিধিনিষেধ ছাড়া চিন্তার, মত প্রকাশের ও চলাফেরার স্বাধীনতাকে বোঝায়, যেটা আমরা 19 নং ধারাতে আলোচনা করলাম। সেখানে 21 নং ধারা টানা হয়েছিল, এখানে আমরা 19 নং ধারাকেও তাল দিতে পারি। আর দুর্গাদাস কি বলছেন? দুর্গাদাস বসু বলছেন, ইন শর্ট, নো ম্যান ক্যান বি সাবজেক্টেড টু এনি ফিজিক্যাল কোরখাইন দ্যাট ডাজ নট অ্যাডমিট এ লিগাল জাস্টিফিকেশন। এই বিষয়টাই বলেছেন যে যুক্তিসঙ্গত বিচার পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে কোন রকম দোষী সাব্যস্ত করা যাবে না। পরবর্তীতে আমরা আলোচনা করব শিক্ষার অধিকার। ভারতীয় সংবিধানের 21 ক নং ধারা, 21 নং ধারা আমরা আলোচনা করলাম। 21 ক নং ধারা যেটা 2002 সালে 86তম সংবিধান সংশোধন, এটা মনে রাখবে পরীক্ষাতে আসে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। আর সেই ধারাতে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার দেওয়া হবে। আর সেই ধারা অনুসারে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, পরীক্ষাতে আসে, প্রাইমারিতেও আসতে পারে, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2010 সালে পার্লামেন্ট কর্তৃক শিক্ষার অধিকার আইনের মাধ্যমে, আর এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা 2010 সালে এপ্রিল মাস থেকে, এই মাসগুলো বা এগুলো খুঁটিনাটি একটু মনে রাখবে, সমস্ত রাজ্য সরকারগুলিকে আইনটি কার্যকর করার নির্দেশ কেন্দ্র সরকার দেয়। এবার পরবর্তী আলোচনা করব গ্রেপ্তার। কালকে একজন প্রশ্ন করছিল গ্রেপ্তার ও আটক সংক্রান্ত ব্যবস্থা। তো ভারতীয় সংবিধানে 22 নং ধারায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 22(1) নং ধারায় কি বলা হয়েছে? যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সেই ব্যক্তি তার উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্পণের বা সমর্থনের সুযোগ থেকে তাকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ একজনকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে সে ব্যক্তি তার পছন্দ মতো উকিলের সাথে পরামর্শ করতে পারবে, সে অধিকার সংবিধানে দেওয়া হচ্ছে। 22 নং ধারায় কি বলেছে? যে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী যে ম্যাজিস্ট্রেট আদালত আছে সেই আদালতে তাকে হাজির করতে হবে। আর সংশ্লিষ্ট আদেশ, মানে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া বা যে এলাকাটা যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে আসছে তার আদেশ বা নির্দেশ ছাড়া
কোনো মতেই পুলিশ প্রশাসন তাকে 24 ঘন্টার বেশি আটকে রাখতে পারবে না। যদিও এখানে কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নিবর্তনমূলক আইনটা পরে আইনগুলো আলোচনা করব। তো স্বাভাবিক অবস্থায় এটা পুলিশ প্রশাসন বা সরকার করতে পারে না। সংবিধানের 22 3 নং ধারায় কি বলেছে? 3 নং ধারা অনুসারে শত্রু ভাবাপন্ন বিদেশি বা নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়মগুলি প্রযোজ্য হবে না। উপরে যে দুটো নিয়ম 22(1) এবং 22(2) নং ধারায়, সেটা কিন্তু কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? যারা শত্রু ভাবাপন্ন বিদেশি, মানে বিদেশি যারা শত্রু, আর নিবর্তনমূলক আটক আইনে যাদেরকে ধরা হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে, তাদের ক্ষেত্রে উপরের ধারা দুটো প্রযোজ্য হবে না। এবার খুব গুরুত্বপূর্ণ এই স্লাইডটা, তোমরা খুব ভালোভাবে এটা মনে রাখবে। অনেক কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে, নেট সেটে তো আসতেই পারে, এসএসসি তেও আসবে। তো এইখানে কিছু নিবর্তনমূলক আটক আইন আমি তুলে ধরেছি। তো প্রথম যে নিবর্তনমূলক আটক আইন ছিল প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট, 1950 সালে এই আইনটি হয়েছিল, তৈরি করা হয়েছিল নিবর্তনমূলক আটক আইন হিসাবে। আর এই আইনটি যদিও পরবর্তীতে রদ করা হয়, 1969 সাল পর্যন্ত ছিল, তারপরে এই আইনটি আর ছিল না। তারপরে মিশা, MISA, এইগুলোর ফুল ফর্ম অনেক সময় দেয়, ফুল ফর্ম কোড নামটা দিয়ে দিবে, তারপরে ফুল ফর্মটা লিখতে বলবে, অনেক সময় দেয়। তো মিশা, মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, এটা সালটা মনে রাখবে, 1971 সালে। কোফে পোষা, কনভার্সন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটি অ্যাক্ট, 1974 সাল। নাসা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, 1980 সাল। এজমা, এসেন্সিয়াল সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্ট, 1981 সাল। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2008 সাল। টাডা, টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, 1985। এই আইনটি 1995 সালে পর্যন্ত বলবৎ ছিল। তারপরে পোটা, প্রিভেনশন অফ টেররিস্ট অ্যাক্ট, 2002 সালে প্রতিষ্ঠা হয়। তো এরকম এই যে নিবর্তনমূলক আটক আইনের দ্বারা যে সমস্ত ব্যক্তিরা অভিযুক্ত হবে, তাদের ক্ষেত্রে 22-এর যে 1 এবং 2 নং ধারা, সেই 1 এবং 2 নং ধারা প্রযোজ্য হবে না বা কার্যকারী হবে না, তাদেরকে আলাদা করে ট্রিটমেন্ট করা হবে। তো এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এসএসসি, নেট সেট কি কি বিষয় খেয়াল রাখবে এখান থেকে? এক হচ্ছে ফুল ফর্ম, এগুলো ফুল ফর্ম কি। দ্বিতীয় হচ্ছে এই আইনগুলো কবে তৈরি হয়েছিল এবং কোন কোন আইন কবে রদ হয়েছিল, এই বিষয়গুলো মনে রাখবে, মানে খুব গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে আরো যদি পেরেছি। কিছু, হ্যাঁ, আরো যদি এরকম নিবর্তনমূলক আটক আইন তোমরা জানো, তাহলে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে। হ্যাঁ, এবার সমালোচনাতে আসি। অনেকে এই আইনগুলিকে ভারতীয় গণতন্ত্রের মূলে কুঠারাঘাত বলেছে। এই যে নিবর্তনমূলক আইন, সেটা গণতন্ত্রের মূল কুঠারাঘাত, কারণ সরকার অনেক সময় এই আইনগুলো প্রয়োগ করে বা ব্যবহার করে, হাতিয়ার করে জনগণের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে খর্ব করে। বিচারপতি পতঞ্জলি শাস্ত্রী কি বলছে? তিনি বলছে যে সংবিধানের একটা অশুভ বৈশিষ্ট্য এই আইনগুলো হচ্ছে, নিবর্তনমূলক আটক আইন, সেটা হচ্ছে একটা অশুভ বৈশিষ্ট্য বা ব্যক্তি স্বাধীনতার উপরে প্রচন্ড আক্রমণ। এই কোডগুলো মনে রাখবে, পরীক্ষাতে আসতে পারে। নিবর্তনমূলক আটক আইনকে সংবিধানের অশুভ বৈশিষ্ট্য কে বলেছেন? 4 জনের নাম দিয়ে দিল, তখন অপশনে এটা রাইট হবে। ঠিক একরকম বিচারপতি মহাজন তিনি কি বলছেন? যে নিবর্তনমূলক, একটা বিবর্তন হয়ে গেছে, এটা নিবর্তন হবে। নিবর্তনমূলক আটক আইন সমূহ গণতান্ত্রিক সংবিধানগুলির বিরোধী এবং বিশ্বের অন্য কোনো গণতান্ত্রিক দেশে এগুলোর অস্তিত্ব চোখে পড়ে না। তিনি বলছেন যে অন্যান্য যে গণতান্ত্রিক বা প্রকৃত গণতান্ত্রিক দেশ আছে, সেখানে কিন্তু এই নিবর্তনমূলক আটক আইনগুলো লক্ষ্য করা যায় না। তো এই ছিল আজকের ক্লাস। সময় আমার খুব কম, 9টা বেজে গেছে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমি পরে শুনবো। হ্যাঁ, এমনি বোঝা গেছে সব? হ্যাঁ স্যার, স্যার খুবই ভালো। একদম কোনো ডিস্টার্ব করে না, বলো?
না স্যার কোনো ডিস্টার্ব করিনি। তাহলে সকালবেলায় ঠিক আছে, হ্যাঁ?